আমরা আজকে যে নতুন একটা টপিক শুরু করব সেটা হচ্ছে 1857 রিভোল্ট, অর্থাৎ যেটাকে আমরা সিপাহী বিদ্রোহ বলে জানি। আমরা জানি যে সিপাহী বিদ্রোহ নিয়ে যদি আলোচনা করতে হয় তাহলে সিপাহী বিদ্রোহের কারণ নিয়ে আমাদের একটু আলোচনা করতে হয়। তাহলে সেই যে কারণ, সেই কারণের সূত্রপাত কিন্তু 1757 থেকে 1857, অর্থাৎ 100 বছরের একটা কারণ তৈরি হয়েছিল। সেখান থেকে মানুষের যে পুঞ্জীভূত ক্ষোভ, সেটাই কিন্তু একটা বারুদের স্তূপ নেয়, এবং তাতে এনফিল্ড রাইফেলকে কেন্দ্র করে যে একটা গুজব ছড়িয়েছিল যে ওই গরু এবং শুয়োরের চর্বি দ্বারা তৈরি যে রাইফেলের কার্তুজের কাভারটা, সেখান থেকে কিন্তু বিদ্রোহ ছড়িয়ে পড়ে। তা আমরা যদি কারণে যাই, প্রথমে আমরা দেখব প্রফেশনাল রিজন, কিছু পেশাগত কারণ। সেখানে স্যালারি থেকে শুরু করে মাইনে কম ছিল, তারপর ধরো তাদের কোনো পেনশন দেওয়া হতো না, কোনো প্রমোশন হতো না, এক জায়গা থেকে অন্য জায়গাতে পাঠানো হলেও তাদের কোনো এক্সট্রা অ্যালায়েন্স দেওয়া হতো না, এগুলো। এরপর যদি আমরা পলিটিক্যাল কারণে যাই, তাহলে সেখানে কতকগুলো জিনিস আমাদের মনে রাখতে হবে। একটা হচ্ছে সাবসিডিয়ারি অ্যালায়েন্স, যেটা 1798 সালে করেছিলেন লর্ড ওয়েলেসলি। এই নীতির দ্বারা তাঞ্জোর, হায়দ্রাবাদের নিজাম থেকে শুরু করে কর্ণাটক বিভিন্ন জায়গা দখল করা হয়। তারপর ধরো ডক্ট্রিন অফ ল্যাপস। ডক্ট্রিন অফ ল্যাপস 1848 সালে করেছিলেন ডালহৌসি, এবং আমরা জানি এই নীতির দ্বারাও বেশ কিছু ভারতীয় রাজ্যকে বা প্রদেশগুলোকে কেড়ে নেওয়া হয়, যেহেতু তাদের নিজস্ব কোনো উত্তরাধিকারী ছিল না। সেক্ষেত্রে আমরা কতকগুলো জায়গার নাম জানি, যেমন ধরো সাতারা 1848, হ্যাঁ, তারপর হচ্ছে জাটপুর অ্যান্ড সম্বলপুর 1849, তারপরে ধরো বাঘাত 1850, হ্যাঁ, তারপরে ধরো উদয়পুর 1852, ঝাঁসি 1853, নাগপুর 1854। এই জায়গাগুলো ধীরে ধীরে কেড়ে নেওয়া হয়েছিল। 3 নম্বর পলিটিক্যাল কারণের মধ্যে যদি আমরা ধরি যে অযোধ্যাকে কেড়ে নেন ডালহৌসি মিস গভর্নেন্সের অজুহাতে। হ্যাঁ, রেড ফোর্ট ব্যবহার বন্ধ করে দেন মুঘল সম্রাটদের, তাদের টাইটেল নেওয়ার যে প্রথা সেটাকে তুলে দেওয়া হয়। তারপর ধরো নাগপুরের যে প্রাসাদ সেটা লুণ্ঠন করা হয়, ইত্যাদিগুলোকে আমরা পলিটিক্যাল রিজনের মধ্যে ধরবো। এরপর ধরো যদি আমরা সোশ্যাল অ্যান্ড রিলিজিয়াস কজের মধ্যে ধরি, তাহলে দেখবো সেখানে কতকগুলো কারণ। যেমন ধরো প্রথমে যেটা আসবে খ্রিশ্চিয়ানিটি, অর্থাৎ জোর করে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করার প্রয়াস। তারপরে ধরো ওয়েস্টার্ন এডুকেশন, অর্থাৎ লোকাল এডুকেশন, যেটা সংস্কৃত, ফার্সি, উর্দু, তার পরিবর্তে ওয়েস্টার্ন এডুকেশন। হ্যাঁ, তারপর ধরো রিলিজিয়াস ডিসএবিলিটি অ্যাক্ট। এটা হচ্ছে কি রকম ছিল না, অনেকে খ্রিস্টান ধর্ম নিতে চাইছিল কিন্তু নিতে পারছিল না। তার কারণ হিন্দু ধর্মে একটা নীতি ছিল যে ধর্ম পরিবর্তন করলে সে আর সম্পত্তি পাবে না। তাহলে সরকার এই আইনটাকে চেঞ্জ করে দেয়, এবং এতে হিন্দু ধর্মে একটা আঘাত আসে। সেখানে বলা হয় যে না, ধর্ম চেঞ্জ করলেও সম্পত্তি হারাবে না। এরপরে কিছু কারণ ছিল যেগুলো কার্যত বাইরে দেখতে গেলে ভালো হলেও ভারতের একটা অংশ, মানে যারা রক্ষণশীল, তারা কিন্তু সেটাকে মেনে নেয়নি। যেমন ধরো উইডো রিম্যারেজ। আমরা জানি এটা ভালো কাজ, কিন্তু এটা নট অ্যাকসেপ্টেড বাই অর্থোডক্স ইন্ডিয়ানস। তারপরে ধরো অ্যাবলিস্ট সতী, এটাও ভালো কাজ। হ্যাঁ, অ্যাবলিস্ট ফিমেল ইনফ্যান্টিসাইড, ফিমেল মানে কন্যা ভ্রূণ হত্যা নিষিদ্ধ করা, এটাও ভালো কাজ। হ্যাঁ,
তারপরে ধরো রেলওয়ে, ইন্ট্রোডাকশন অফ রেলওয়ে অ্যান্ড টেলিগ্রাফ, এটাও ভালো কাজ। কিন্তু ইত্যাদি যে বিষয়গুলো, এগুলো একটা অংশ এরা ভালো চোখে নেয়নি। প্রথম কথা, এই যে সংস্কারগুলোকে তারা মনে করতো যে দিস আওয়ার ট্র্যাডিশন, এগুলো আমাদের ঐতিহ্য, কেন এগুলোকে বন্ধ করবে। রেলওয়ে টেলিগ্রাফের ক্ষেত্রে একটা গুজব ছড়ানো হয় যে পোতগুলো পোতা হয়েছিল, অর্থাৎ খুঁটিগুলো বলা হয় এগুলো ভারতীয়দের পিটিয়ে মারার জন্য করা হচ্ছে, অর্থাৎ এগুলো তাদেরকে কেউ বিশ্বাস করেনি। এরপরে ধরো যদি আমরা ইকোনমিক কজে যাই, হ্যাঁ, তাহলে দেখবো যে হাই ল্যান্ড ট্যাক্স, হ্যাঁ, তারপরে ধরো আমরা বললাম যে কমার্শিয়ালাইজেশন অফ এগ্রিকালচার। কমার্শিয়ালাইজেশন অফ এগ্রিকালচার মানে হচ্ছে কৃষির বাণিজ্যকরণ, অর্থাৎ সেই ধরনের শস্যগুলো চাষ করতে বাধ্য করা হয় যার একটা মার্কেট ভ্যালু রয়েছে। হ্যাঁ, তারপরে ধরো ড্রেন অফ ওয়েলথ, সম্পদের নির্গমন, তারপরে ধরো বিভিন্ন ধরনের ল্যান্ড সেটেলমেন্ট, ঠিক আছে। এইগুলোকে আমরা ধরতে পারি ইকোনমিক কজ। আর এর সাথে আমরা মিলিটারি কজ, সেটা আমরা অলরেডি কিছু আলোচনা করেছি। ইনফিরিয়ার হিসেবে মানে নিচু চোখে দেখা হতো ভারতীয়দের। তারপরে ধরো পোস্টাল যে ফেসিলিটি ছিল, সেই পোস্টাল ফ্যাসিলিটিকে স্টপ করে দেওয়া হয় ভারতীয় সিপাহীদের জন্য। হ্যাঁ, তারপর ধরো সেম র্যাঙ্কে একজন ভারতীয় সিপাহী ব্রিটিশ সিপাহী কাজ করে, কিন্তু ভারতীয় সিপাহীর মাইনে সেখানে কম। তারপরে ধরো আর একটা করা হয় জেনারেল সার্ভিস এস্টাবলিশমেন্ট অ্যাক্ট। এটার মানে হচ্ছে যে ওই তোমাকে কোথাও পাঠানোর কথা বলা হলে তুমি বলবে যে আমার হিন্দু ধর্মে কালা পানি বলা হয় সমুদ্রকে, আমি সমুদ্র পের করে কোথাও যাব না, সেটা তুমি বলতে পারবে না। এইগুলো মিলিটারি কজ। এবং এর সাথে যেটা আমরা শুরু করেছিলাম সেটা হচ্ছে ইমিডিয়েট কজ, অর্থাৎ একটা রিউমার ছড়ালো যে নতুন যে এনফিল্ড রাইফেল যে বাহিনীতে ইন্ট্রোডিউস করা হয়েছে, তার যে কার্ট্রিজ, CATRIDG, কার্ট্রিজ মানে যেটাকে গুলি বলি, সেটা একটা কাভারিং করা রয়েছে। এবং এই কাভারিংটা বলা হচ্ছে কাউ অ্যান্ড পিগ, তাদের যে ফ্যাট দিয়ে তৈরি। আমরা জানি যে যথাক্রমে হিন্দু এবং মুসলিম দুটি ধর্মীয় সম্প্রদায়ের কাছে এগুলো আলাদা করে হচ্ছে গুরুত্ব রাখে তাদের ধর্মীয় দিক থেকে। ফলে তারা মনে করে যে এটা একটা তাদের ধর্ম নাশ করার একটা কনস্পিরেসি, ষড়যন্ত্র। স্বাভাবিকভাবেই তারা এটাকে কেন্দ্র করে কিন্তু বিক্ষোভ শুরু করে। এর পাশাপাশি আরো কিছু কারণ আছে যেগুলো এই বিদ্রোহকে ইন্সপিরেশন জুগিয়েছিল। যেমন ধরো ফার্স্ট অ্যাংলো আফগান ওয়ার, যেখানে ব্রিটিশদের কার্যত পরাজয় হয়েছিল। সেকেন্ড অ্যাংলো শিখ ওয়ার, যেখানে বীরত্বের সঙ্গে যুদ্ধ করেও শিখরা নেহাত তাদের পরিচালনা দক্ষতার অভাবে হেরে যায়। হ্যাঁ, ক্রিমিয়া ওয়ার, এটা একটা বাইরের ঘটনা, ইউরোপের ঘটনা, যেখানে তখন মনে করা হতো রাশিয়াকে হারানোই যাবে না, সেখানে রাশিয়া হেরে যায়। এবং আরেকটা আমরা মনে রাখবো সাঁওতাল রিভোল্ট। আমরা জানি যে সাঁওতালরা বিদ্রোহ করে এবং তারা একটা সামান্য উপজাতি সম্প্রদায় হয়েও ব্রিটিশদেরকে কিন্তু বাধ্য করেছিল তাদের জন্য আলাদা পরগনা, তাদের আইন, ব্রিটিশদের আইন সেখানে প্রযুক্ত হতে না দেওয়া ইত্যাদি। তাহলে এইগুলো আমরা পেলাম কি অ্যাজ এ রিজন বা কারণ হিসাবে। এবার যদি বিদ্রোহ শুরু বলি আমরা, প্রথমে বিদ্রোহ শুরু হয় 1806 সালে ভেলোরে, ঠিক আছে। সেখানে কিছু ঘোষণা করে ব্রিটিশদের চিফ কমান্ডার অফ ম্যাড্রাস, এই নির্দিষ্ট পোশাক পরতে হবে, তিলক কাটা যাবে না, হ্যাঁ, দাড়ি গোঁফ নির্দিষ্টভাবে কাটতে হবে, ইত্যাদি ইত্যাদি। তার বিরুদ্ধে বিদ্রোহ হয়। 1824 সালে বিদ্রোহ হয় ব্যারাকপুরে। এখানে কেন হয়েছিল না, বার্মা, আমরা সবাই জানি বর্তমান যেটাকে আমরা মায়ানমার বলি, সেই বার্মাতে ভারতীয় সিপাহীদের যেতে বলা হয়েছিল যুদ্ধ করার জন্য। তখন তারা ওই কালাপানি সমুদ্র ইত্যাদি বলে তারা সেখানে যেতে অস্বীকার করে, এটা একটা কারণ। এরপরে আমরা 1857 সালে চলে যাব, সেখানে দেখব প্রথম
26শে ফেব্রুয়ারি 19তম যে নেটিভ ইনফ্যান্ট্রি, হ্যাঁ, তারা বিদ্রোহ ঘোষণা করেছিল বহরমপুরে। বাট এটা খুব একটা লাইমলাইটে আসে না, তার কারণ তাদের নেতা ছিল না। দে আর ওয়েট ফর এ মেম্বার অফ এ নবাব ফ্যামিলি, বাট আলটিমেটলি নোবডি ওয়াজ কাম। স্বাভাবিকভাবে তাদের সেই আন্দোলন দানা বাঁধেনি। তাহলে এক বিদ্রোহ শুরু হয়েছিল বলতে গেলে আমরা বলবো 29শে মার্চ, যেটা হচ্ছে ব্যারাকপুর থেকে, এবং সেখানে 34 নম্বর নেটিভ ইনফ্যান্ট্রির যিনি সিপাই মঙ্গল পাণ্ডে, তিনি বিদ্রোহ ঘোষণা করেন এবং তিনি ওই এনফিল্ড রাইফেল ব্যবহার করতে অস্বীকার করেন, এবং দুজন ব্রিটিশ অফিসার লেফটেন্যান্ট বাক আর জেনারেল হার্সে, এই দুজনকে তিনি কি করেন, ইনজিওর্ড করেন বা ওন্ডেড লিখতে পারি আমরা, এবং তাকে ক্যাপচার বা বন্দি করা হয়, এবং 8 এপ্রিল তাকে হ্যাং টু ডেথ, তাকে ফাঁসি দিয়ে দেওয়া হয়। এবং ফার্স্ট মার্টির বলি আমরা, ফার্স্ট মার্টির অব দিস রিভোল্ট, তাকে আমরা এই বিদ্রোহের প্রথম শহীদ বলে থাকি। তার একটা মন্তব্য মনে রাখবো আমরা, মারো ফিরিঙ্গিকো। এরপর যদি বলা হয় রিভোল্ট অ্যাকচুয়ালি স্টার্টেড, ঠিক আছে, অ্যাকচুয়ালি স্টার্টেড যদি বলি তাহলে সেটা হবে 10th মে, সেটা হবে ফ্রম মিরাট। সেখানে যেটা হয় যে থার্ড ইন্ডিয়ান ক্যাভালরি, তার যে বাহিনীর সদস্যরা ছিল, তারা যখন ওই এনফিল্ড রাইফেল ব্যবহার করতে অস্বীকার করে, সেখানে নিয়ারলি 85 তাদেরকে কি করা হয়, 10 ইয়ার্স ইমপ্রিজনমেন্ট দিয়ে দেওয়া হয়, 10 বছরের কারাদণ্ড। তখন তারা রেগে গিয়ে খুন, জখম, লুট, অগ্নিসংযোগ করতে থাকে। এরপর 11th মে তারা পৌঁছায় দিল্লিতে, এবং দিল্লি রেড ফোর্টে তারা জমায়েত হয়, এবং বাহাদুর শাহ টু, তখন যিনি শেষ মুঘল সম্রাট, তাকে শাহেনশাহ অফ হিন্দুস্তান বলে ঘোষণা করে। এবং তাকে তারা হিন্দু মুসলিম ঐক্যের প্রতীক হিসেবে তুলে ধরে। এইভাবে দেখবো আমরা দিল্লিতে বিদ্রোহে যেমন বাহাদুর শাহকে পাই, তেমনি একই সাথে আরেকজন লিডারের নাম আমরা মনে রাখবো, তার নাম হচ্ছে বখত খান। বখত খানও লিডারশিপ নেন। দিল্লির পরে বিদ্রোহ কোথায় আমরা পাবো, লখনৌ অ্যান্ড অয়োধ্য। এখানে যিনি নেতৃত্ব দেন তার নাম হচ্ছে বেগম হজরত মহল। ঠিক আছে, মনে রাখবে যে অযোধ্যা কেড়ে নেওয়া হয়েছিল 1856 সালে লর্ড ডালহৌসি, এবং বেগম হজরত মহল তার স্ত্রী ছিলেন। ওই সময় যিনি নবাব ছিলেন ওয়াজেদ আলী শাহ, তাদের এক সন্তান ছিল, তার নাম ছিল বীরজিস কাদির। তখন তার বয়স মাত্র 11 বছর। ফলে ছেলের হচ্ছে যা যা পাওনা সেটাকে মিটিয়ে দেওয়ার জন্য তিনি আন্দোলন করেন। চিনহাট বলে একটা যুদ্ধে তিনি ব্রিটিশদেরকে কিন্তু হারিয়েও দিয়েছিলেন, বাট লেটার তিনি পরাজিত হন এবং ফ্লেড টু নেপাল, নেপালে পালিয়ে যান অ্যান্ড মিসিং, এবং কিন্তু বেপাত্তা হয়ে যান। তাহলে তার মৃত্যু কিভাবে হয় সেটা কিন্তু আমরা পাই না। এরপরে বিদ্রোহ চলে যায় কানপুরে। আমরা জানি সেখানে কে ছিলেন, নানা সাহেব ছিলেন, তাঁতিয়া টোপি ছিলেন, রাও সাহেব ছিলেন, এবং আজিমুল্লাহ, যিনি হচ্ছে চিফ অ্যাডভাইজার অফ নানা সাহেব। ঠিক আছে, তবে নানা সাহেব সম্বন্ধে দু একটা তথ্য আমাদের একটু মনে রাখতে হবে। সেটা হচ্ছে নানা সাহেব তিনি এই যে বিদ্রোহ তাতে যোগদান করেছিলেন, তার কারণ তার পেনশন স্টপ করে দেওয়া হয়েছিল বলে। তিনি দ্বিতীয় বাজিরাওয়ের দত্তক পুত্র ছিলেন,
তা ব্রিটিশ সরকার তার পেনশন বন্ধ করে দেয়। নানা সাহেবও কিন্তু ওই বেগম হজরত মহলের মতো পরাজিত হয়ে নেপালে পালিয়ে যান এবং মিসিং হয়ে যান। তাঁতিয়া টোপি তার অন্যতম সহকারী ছিলেন। তিনি যখন দেখলেন নানা সাহেব নেপালে পালিয়ে গেছেন, তিনি চলে যান ঝাঁসিতে, অর্থাৎ লক্ষ্মীবাইয়ের সাথে। যদিও পরবর্তীকালে রাম সিং বলে একজন বিশ্বাসঘাতকতা করে তাকে ধরিয়ে দেয় এবং 1858 সালের 28শে এপ্রিল তার কিন্তু ফাঁসি হয়ে যায়। রাও সাহেব এবং আজিমুল্লাহ তারা কানপুরে যুদ্ধ করতে গিয়ে মারা যান। এরপরে আমরা তাহলে চলে যাব ঝাঁসি অ্যান্ড গোয়ালিয়র। দেখো এখানে নেতৃত্ব দেন আমরা জানি রানী লক্ষ্মীবাই, তার আসল নাম আমরা জানি মণিকর্ণিকা। আমরা জানি যে 1853 সালে ঝাঁসি কেড়ে নেওয়া হয়েছিল ডিউ টু ডক্ট্রিন অফ ল্যাপস নীতির ভিত্তিতে, এবং তাদের যে অ্যাডপ্টেড সন তাকে ব্রিটিশরা মেনে নেয়নি। এবং আমরা এটাও মনে রাখবো যে ডালহৌসির প্রতিনিধি, তার নাম ছিল মেজর ইলিস, যাকে কিন্তু লক্ষ্মীবাই বলেছিলেন মেরি ঝাঁসি নাহি দুঙ্গি। প্রাথমিকভাবে লক্ষ্মীবাই তিনি ঝাঁসিতে পরাজিত হন, তারপর গোয়ালিয়রে চলে যান এবং 1858 সালের 13 জুন গোয়ালিয়র বা কালপির যুদ্ধে, গোয়ালিয়র অর কালপির যুদ্ধে কিন্তু তিনি মারা যান। আর একটা লাইন মনে রাখবো আমরা, হিউরোজ, একজন ইংরেজ সেনাপতি যিনি তার বিরুদ্ধে লড়ছিলেন, তাকে বলেছিলেন ব্রেভ অফ দ্য ব্রেভেস্ট, অর্থাৎ বিদ্রোহীদের মধ্যে সব থেকে সাহসী। এরপর আমরা চলে যাব বেরিলি অ্যান্ড রোহিলাখণ্ড। একে নেতৃত্ব দেন কে? খান বাহাদুর খান। এরপর আমরা চলে যাব বিহারে। বিহারে সেখানে জগদেশপুর, সেখানে নেতৃত্ব দেন কুনওয়ার সিং, তাকে বলা হয় টাইগার অফ দিস রিভোল্ট।